নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 15 বছরে তৃণমূল জমানায় কেলেঙ্কারির তো কোনো শেষ নেই। সাদা চোখে দেখলে বোঝা যায় যে 1 লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। ক্যাগ রিপোর্ট 25শে জুলাই বিধানসভায় দাখিল হওয়ার পর পরবর্তী অধিবেশনে তা নিয়ে কাটাছেঁড়া হবে, আলাপ আলোচনা হবে এবং রাজ্যপালের সুপারিশ যদি থাকে এফআইআর দাখিল করা হবে, কেউ বাদ যাবে না। এগুলো হচ্ছে দপ্তর ভিত্তিক দুর্নীতির খতিয়ান। হীরক রানীর সরকার কখনোই স্বচ্ছতাকে অগ্রাধিকার দেয়নি। একটাই লক্ষ্য ছিল, ক্ষমতায় যখন আসীন হয়েছি কেন্দ্রের সরকারের সঙ্গে ঝগড়া করব। এই নির্মম মহিলা অত্যন্ত কুটিল প্রকৃতির মানুষ। তার কাছে রাজ্যের মানুষের স্বার্থ নয়, কিভাবে পরিবার এবং খোকাবাবুর স্বার্থ সুরক্ষিত রাখা যায় সেটাই অগ্রাধিকার। উনি যে প্রতিষ্ঠিত চোর সেটা জনমানসে ইতিমধ্যেই ধারণাটা বদ্ধমূল এবং এবার সেটা একেবারে তথ্য প্রমাণ সহ এটা প্রমাণিত হয়ে যাবে। এই যখন আবহাওয়া, তখন একটা নতুন কেলেঙ্কারির গন্ধ কিন্তু সামনে আসছে। সেই কেলেঙ্কারির অঙ্ক 1000 কোটি টাকার বেশি। কি সেই কেলেঙ্কারি সেটাই আপনাদের বলবো। তার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 23শে জুলাই নবান্নে মুখ্য সচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব উপস্থিতিতে মুখ্য সচিব প্রেস কনফারেন্স করেছিলেন। তার কার্যকালের মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছে। 31শে জানুয়ারি 2027 পর্যন্ত মনোজ আগরওয়াল মুখ্য সচিব থাকবেন। তা মনোজ আগরওয়াল খুব গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারে। দেখুন, 2023, 24, 25, 26 এই 4টে বছরে 20 লক্ষ নতুন বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। এসআইআর এর ঘোষণার পর জন্মের শংসাপত্র ইস্যু হওয়ার সংখ্যাটাও জিওমেট্রিক প্রোগ্রেশনে বেড়েছে। সরকার প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছে যে এই 20 লক্ষ জন্মের শংসাপত্রের মধ্যে 25% নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। সন্দেহজনকভাবে জন্মের শংসাপত্র ইস্যু করা হয়েছে। 1997 সাল থেকে পঞ্চায়েত প্রধানরা জন্মের শংসাপত্র ইস্যু করতে পারতেন। 2000 সালে বামফ্রন্ট সরকার পুরসভার চেয়ারম্যান, মেয়রদেরও এই ক্ষমতা দেয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধিরা জন্মের শংসাপত্র ইস্যু করতেন। কিন্তু 2023, 24, 25, 26 এই 4 বছরে 20 লক্ষেরও বেশি জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে। তার 25%কে নিয়ে সন্দেহ দানা বাঁধছে প্রশাসনের শীর্ষ মহলে। তাই এবার থেকে সিদ্ধান্ত হয়েছে যে কোনো পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, নিগমের মেয়র তারা কেউ জন্মের শংসাপত্র ইস্যু করতে পারবেন না। এই জন্মের শংসাপত্র ইস্যু করার অধিকার থাকবে আধিকারিকদের। এবং এই যে বিগত বছরগুলোতে যে জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে, কোন নথির ভিত্তিতে সেটা সরকার খতিয়ে দেখছে এবং জন্মের শংসাপত্র এবং কোন নথির ভিত্তিতে সেই শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলো ডিজিটাইজ করা হবে। ভবিষ্যতে যখন জন্মের শংসাপত্র ইস্যু করা হবে তখন সেই আধিকারিককে দায় নিতে হবে যে
এই নথির ভিত্তিতে আমি জন্মের শংসাপত্র ইস্যু করেছি। যদি দেখা যায় ভবিষ্যতেও জন্মের শংসাপত্রকে নিয়ে প্রশ্ন উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে, তখন সংশ্লিষ্ট আধিকারিককেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। মেসেজেস লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং যাদের জন্মের শংসাপত্র নিয়ে প্রশাসনের মধ্যে সন্দেহ আছে, তাদের কিন্তু তথ্য পুনরায় যাচাই হবে, এবং যদি নিশ্চিত দেখা যায় যে এরা বিদেশি নাগরিক, অনুপ্রবেশকারী, এদেরকে জন্মের শংসাপত্র ইস্যু করার পিছনে অর্থের লেনদেন, রাজনৈতিক নেতা থেকে শুরু করে আধিকারিক সবাই যুক্ত, তাহলে তারা কিন্তু আইনের আওতায় চলে আসবেন। দেখুন, জন্মের শংসাপত্র ইস্যু মুখ দেখে তো হয়নি। তোলামূল এর পিছনে প্রচুর টাকা তুলেছে, স্থানীয় স্তর থেকে তুলেছে। দিদিমণি কি বলেছেন? তাড়াতাড়ি জন্মের শংসাপত্র ইস্যু করো। আরে দুয়ারে সরকারের শিবির থেকেও জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে। অর্থাৎ এসআইআর এর যখন ঘোষণা হলো এবং কোন কোন নথি জমা দেওয়া যাবে, যেটা যখন কমিশন জানালো প্রামাণ্য নথি হিসাবে, তখন হীরক রানী বললেন যে ইস্যু করো, ইস্যু করো, ইস্যু করো, ওবিসি সার্টিফিকেট ইস্যু করো, কোনো নথি টথি যাচাই করার ব্যাপার নেই। বুঝতে পেরেছেন? কত রোহিঙ্গা, কত বাংলাদেশি অনুপ্রবেশকারী এই সুযোগে জন্মের শংসাপত্র বাগিয়ে নিয়েছে বিনা নথিতে, হয়তো জাল নথি দিয়ে। আগের তৃণমূল সরকার কি বলতো? যে সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিএসএফ এর। অবশ্যই অমিতজি স্বীকার করেছিলেন সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিএসএফ এর। বিএসএফ দোয়া তুলসী পাতা নয়। বিএসএফ এর মধ্যেও এমন কিছু আছে যারা এইসবে মদত দেয়, চোরাচালান, অনুপ্রবেশে। কিন্তু অনুপ্রবেশকারীরা সীমান্তে ঢুকে সামনের জনপদেই তো প্রথমে যায়। তখন তো সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের উচিত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা করে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দেয়, কিন্তু এরা তা করে না। তোলামূল এবং অতীতে বামেরা অনুপ্রবেশকারী দেখলে এদের জিভ লক লক করতো, ভোট ব্যাংক, ভোট ব্যাংক, ভোট ব্যাংক। তাদেরকে লাল গালিচা পেতে অভ্যর্থনা জানানো হতো এবং স্থানীয় স্তর থেকে হরেক কিসিমের সরকারি ডকুমেন্ট জোগাড় করে তাদের হাতে তুলে দিত। এটা তো চলেছে, দীর্ঘদিন ধরে চলেছে। তাই যে সীমানা সংলগ্ন জেলাগুলোর জনবিন্যাসের পরিবর্তন তো এমনি এমনি হয়নি। ভোট ব্যাংক সুরক্ষিত রাখার স্বার্থে প্রথমে বামেরা, তারপরে তোলামূল এই জ্বলন্ত সমস্যার থেকে চোখটা বন্ধ করে রেখেছিল। তার ফলেই সীমান্তে জেলাগুলোতে জনবিন্যাসের ব্যাপক বদল হয়েছে। এখন এই মৌচাকে ঢিলটা ছুঁড়েছেন শুভেন্দুবাবুর সরকার। স্পষ্ট বলে দেওয়া হয়েছে আধিকারিকরা দায়বদ্ধ থাকবেন। নতুন করে জন্মের শংসাপত্র যাকেই দেয়া হোক না কেন, যে নথির ভিত্তিতে দেয়া হবে, আধিকারিকদের কিন্তু দায়িত্ব নিতে হবে যে আমি এই নথিকে মান্যতা দিয়ে আমি জন্মের শংসাপত্রটাকে ইস্যু করেছি। ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন ওঠে সেই আধিকারিককে দায়বদ্ধ থাকতে হবে। অনেকে বলছেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো, এটা সুষ্ঠু গণতন্ত্রের রক্ষণ নয়। আধিকারিকদের হাতেই থাকুক। ওই 97 সাল থেকে 2026 জন্মের শংসাপত্র দেওয়ার নামে একটা বড় কেলেঙ্কারি হয়েছে, এবং তোলামূলের আমলে কেলেঙ্কারিটা মাত্রা ছাড়া। হীরক রানী সব জানতেন, তার নির্দেশেই হয়েছে। তিনি বলতেন না আমি গুন্ডা কন্ট্রোল করি। হীরক রানীর নির্দেশ ছাড়া তোলামূল জমানায় গাছের পাতা নড়ত না। এখন তিনি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইছেন, এটা তো মানা যায় না। তিনি প্রতিষ্ঠিত চোর, এটা রাজ্যের মানুষ জানেন। এবার প্রমাণ সহ জনদেবতার আদালতে সেটাকে তুলে ধরার অঙ্গীকার করেছেন শুভেন্দুবাবুর সরকার। 1000 কোটি টাকার উপরে স্ক্যাম। এটা একেবারে নিচের তলা থেকে কালীঘাট ক্যামাক স্ট্রিটে মাল পৌঁছে দেওয়া হয়েছে।
ফাঁসবেন দিদি, ওনার নামে এফআইআর হবে। উনি তো নাটের গুরুমা, ওনার প্রশ্রয় এবং আশ্রয়ে এই দুর্নীতির বটগাছ শাখা প্রশাখা মিলেছে। ঋত তৃণমূলেও কিন্তু বড় বড় চোরেরা আছে। এখন এমন ভাব করছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, সবগুলোই কিন্তু এই চূড়ান্ত কি বলবো চৌর্যবৃত্তি সাম্রাজ্যের এক একজন অংশীদার। এখন যতই ঋত শিবিরে নাম লিখিয়ে বাল্মীকি হওয়ার চেষ্টা করুন না কেন, সবাই বাল্মীকি হতে পারে না। আপনারা এক একজন দস্যু রত্নাকর। তো সামনের দিনে এটা কিন্তু বড় একটা কেলেঙ্কারি হিসেবে আত্মপ্রকাশ করবে। আমি তো বললাম ন্যূনতম 1000 কোটি টাকা, আরো বেশি টাকার অঙ্কে এই দুর্নীতি। আশা করি নতুন সরকার কাউকে ছাড়বে না, সে কালীঘাটের ডাকাত রানী হোক আর ক্যামাক স্ট্রিটের দস্যু সর্দার হোক, বকরা সবাই পেয়েছে। অতএব কাউকে ছাড়া নেই, কাউকে ছাড়া নেই। একটা ক্লিনজিং অপারেশন ভীষণভাবে দরকার। এই তোলামূলের মাতব্বরদের এক্সপোজ করাটা ভীষণভাবে দরকার জনমানুষে। ইতিমধ্যেই মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে যে অনেক প্রতিষ্ঠিত তোলামূলের চোর ডাকাত এখন একটা শেল্টার খুঁজতে গিয়ে ঋত শিবিরে বেড়েছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পাবলিক ডোমেনে এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। বামেরা ইতিমধ্যেই বক্রোক্তি করতে শুরু করেছেন। শুধু বামেরা বলবো কেন, সাধারণ মানুষেরও তো এটা দাবি যে প্রতিষ্ঠিত চোর ডাকাতরা ঋতব্রত শিবিরে নাম লিখিয়ে যদি তাদের কৃতকর্মের দায় ঝেড়ে পেলেন, সেটা কিন্তু মোটেই শুভ সংকেত হবে না। এই চোর ডাকাতগুলোর বিরুদ্ধেই কিন্তু বিজেপি লড়াই করেছিল। আমরা যারা সমাজ মাধ্যমে ইউটিউবে নিয়মিত তোলামূল সরকারের ভ্রষ্টাচারের বিরুদ্ধে সরব হয়েছিলাম, আমরাও কিন্তু দেখতে চাই যে প্রতিষ্ঠিত চোর ডাকাতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঋত শিবিরে বিলে গেলাম 7 খুন মাপ, এটা হলে পরে কিন্তু খুব ভুল বার্তা যাবে। দেখুন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকারকে এনেছে। এই সরকারের উপর চাপ আছে, মানুষের প্রত্যাশার চাপ। এখন সরকারের সঙ্গে সংবাদ মাধ্যম একটা মধুচন্দ্রিমা চলছে, এগুলো চলে। এবং দীর্ঘ প্রায় 50 বছর পর একটা রাষ্ট্রবাদী সরকার এসছে। এই সরকারের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই। যে গতিতে শুভেন্দুবাবু কাজ করছেন সেটা অবশ্যই তারিফযোগ্য। কিন্তু কিছুদিনের মধ্যেই যেটা হয়, সরকার আর জনগণ কিন্তু মুখোমুখি দাঁড়িয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ না হলে জনগণ কিন্তু আস্তে আস্তে মুখ খুলতে শুরু করে। জনগণ কিন্তু স্বচ্ছ প্রশাসন চায় এবং অতীতের সমস্ত কুকর্মের কুশীলবদের শাস্তি হোক, এটা দেখতে চায়। এটা কিন্তু জনগণের দাবি, এটা আমাদেরও দাবি, কারণ আমরাও তো জনগণের অংশ। আমি নতুন সরকারের সমর্থক, এই সরকার সফল হোক এটা চাই, কিন্তু ন্যায্য প্রশ্নগুলো আমাকে তুলতেই হবে। কারণ আমি তো সরকারেরও অংশ নই, শাসক দলেরও অংশ নই। আমি আপনাদের কথাটাই আমার মতো করে বলি যাতে সরকার সেগুলো বুঝতে পারে। তবে সরকারের ভূমিকা ইতিবাচক, এইটা আমরা দেখতে চাই যে প্রতিষ্ঠিত চোর ডাকাতরা ঋত শিবিরে ভিড়ে গিয়ে যাতে কোনো রকম সুরক্ষা না পায়। এরা কে কি করেছে সেটা বঙ্গবাসী জানে, নতুন করে আর তাদের বোঝানোরও কোনো দরকার নেই। এখন মানুষ দেখতে চায় অ্যাকশন। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে যে এনসিপিআই এর 20 জন সাংসদ নাকি বিজেপিতে সরাসরি যোগ দেবেন, কারণ এনসিপিআই এটা অজ্ঞাত কুলশীল রাজনৈতিক দল। শিবসেনা শিন্দে তাদের সাংসদ আছে, ইউবিডি শিবসেনা থেকে 6 জন যোগ দিল, তাই সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে। আর এনসিপিআই এর মতো অজ্ঞাত কুলশীল দলে তৃণমূলের টিকিটে নির্বাচিত 20 জন সাংসদ বিললে আইনি জটিলতা বাড়তে পারে। সেই জন্য নাকি শোনা যাচ্ছে
যে এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগ দেওয়ানোর প্রক্রিয়া চলছে। শ্রমিকবাবু বলেছেন এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, যদি হয় তবে তিনি কিছু জানেন না। দেখুন, সংখ্যা জোগাড় করার তাগিদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আছে, কারণ তারা সংবিধান সংশোধনী বিল পাশ করতে গেলে লোকসভায় 2/3 সাংসদের সমর্থন দরকার। আমি সাম দাম দণ্ড ভেদ, আমি খুব একটা কি বলবো, আমি এটাকে অপছন্দ করি তা নয়। সংসদীয় রাজনীতিতে যেখানে সংখ্যা জোগাড় করতে হয় সেখানে সাম দাম দণ্ডভেদ চলে, এটা চাণক্য বহুকাল আগে বলে গিয়েছিলেন। কিন্তু এনসিপিআই এর 20 জন সাংসদ যদি সরাসরি বিজেপিতে যোগ দেন, বিজেপির কর্মী সমর্থকরা হয়তো আড়ালে ক্ষোভের জ্বালামুখ খুলবেন, কিন্তু শৃঙ্খলাবদ্ধ পার্টি তো তারা প্রকাশ্যে হয়তো সরব হবেন না, কিন্তু ক্ষোভের তীর স্রোত কিন্তু বইছে। সেটা আগামী দিনে বড় চেহারা নেবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। যাদের বিরুদ্ধে লড়াই করলাম, যাদের বিরুদ্ধে মাটি কামড়ে পড়ে থেকে এই সাফল্য এলো, তাদের দলের সাংসদরাই যদি আমাদের দলে ভিড়ে যায়, সেটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা ভালোভাবে নেবেন না, এবং সাধারণ মানুষের একটা বড় অংশের কাছেও খুব ভালো বার্তা যাবে না। বিজেপির শীর্ষ নেতৃত্বকে এটা কিন্তু ভাবতে হবে। আপনি এনডিএর সমর্থক হন না, 3 বছর লোকসভায় থাকবেন, ওয়াকআউট করবেন, হট্টগোল করবেন, তো লাভ নেই। রাষ্ট্রহিতে কিছু কাজ করতে চান করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরাসরি যদি আপনারা বিজেপিতে যোগ দেন, সেটা কিন্তু বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। এটা কিন্তু পরিষ্কার। ট্রামে, বাসে, চায়ের দোকান, মেট্রো রেল, লোকাল ট্রেন, সওদাগরি অফিস, কলেজ, আদালত, কান পেতে শুনুন মানুষের মনোভাব কি এই 20 জন সম্পর্কে। তাদেরকে যদি বিজেপি নিয়ে নেয় রেড কার্পেট বিছিয়ে, সেটা কিন্তু জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আশা করি বিজেপির শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গের মানুষের আবেগ, তাদের দলের কর্মী সমর্থকদের মনোভাবকে মান্যতা দেবেন, দিয়েই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।